সেই মিটিং এ ক্রিকেটাররা কি বলে এসেছিল? নাসিম নজরুল পদত্যাগ করার 1-2 দিন পরে সেই কথাটা বলছেন। সালাউদ্দিন ভাই রাগ ক্ষোভ সেগুলা উগড়ে দিয়েছেন। একটু দ্বিমত পোষণ করতে চাই যে দুইজন ক্রিকেটার নাকি কোমায় চলে গেছে। আমার মনে হয় ফাহিম রহমান খাড়ার উপর একটা মিথ্যা কথা বলছে। না, আমি দেখছিলাম যে কোথায় কোথায় সেরির অপশন আছে। সেম পথে কি সালাউদ্দিনও হাঁটছেন? প্রায় 5 জন ক্রিকেটার তারা নাকি এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন বলতে চাইছেন তারা ট্রমায় চলে গেছে। মিথ্যাচারের আশ্রয় কেন নিত? ভুল ব্যাখ্যা কি হচ্ছে এখানে আসলে? তারা কি বলেছিল যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে যাব না? মোহাম্মদ সালাউদ্দিনের কমেন্টসটা নিয়ে আপনার কমেন্টসটা কি? সবার আগে তো ক্রিকেটাররা। স্বাগতম মীর ভার্সেস মীরে। তবে আজকের এপিসোডটা একটা শান্তিপূর্ণ এপিসোড হতে যাচ্ছে, কারণ মীর ভার্সেস মীর, আমাদের আরেক মীর, আমি ফয়সাল তিতুমির আছি আপনাদের সঙ্গে। তবে মীর রায়হান মাসুদ সে আসলে নেই, সে যে কোথায়, এবং সে মনে হয় মানে যেহেতু বাংলাদেশ আসলে তার বাংলাদেশ ক্রিকেটকে সে অতটা পছন্দ করে না, বাংলাদেশে সে ছেড়ে গিয়েছে কিনা আমরা স্টিল নট শিওর, বাট ও না থাকাতে ভালো হয়েছে, আপদ একটা গেছে। কিন্তু আমাদের শোটা তো কন্টিনিউ করতে হবে, সে কারণে আজকে শোতে আমরা একটা নতুন গেস্ট নিলে কেমন হয়। লেটস সে আমরা তাহলে কি মীর ভার্সেস রহমান, ডু ইউ লাইক ইট? কারণ আমাদের সঙ্গে আজকে আছেন দ্য গ্রেট ফাহিম রহমান। ফাহিম রহমান, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কি দেখছিলেন, কি দেখে হাসলেন? না, আমি দেখছিলাম যে কোথায় কোথায় সেরির অপশন আছে, কোথায় কোথায় ইফতারের কি কি অপশন দিল আর কি, সেইগুলো দেখছিলাম আর কি। এখনো সেরি করা শুরু করা হয়নি আর কি, বাইরে সেরি করতে। আমার মনে হয় ফাহিম রহমান খাড়ার উপর একটা মিথ্যা কথা বলছে, সে নিশ্চিত তার কোনো নারী ভক্ত তাকে টেক্সট করছে না দেখে সে। আপনি একজন ফাহিম রহমানের এরকম মিথ্যা কথা বলতে পারলেন? না, আমি লিটারালি আমি দেখছিলাম যে কোথায় কোথায় সেরি করা যায়, কি কি অপশন। এই কথাগুলো কিন্তু আসলে আমরা জানি মোহাম্মদ সালাউদ্দিন কোচ, বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ, তিনি এই কথাটা বলেছেন নাসিম নজরুলের কথার প্রেক্ষিতে বাংলাদেশ দলে বিশ্বকাপে যাওয়া না যাওয়া যে আলোচনা এখনো চলে। আমার বিশ্বকাপে সুপার 8 শুরু হয়ে গেছে, বাট স্টিল উই আর ইনটু দ্যাট লুপ। ফাহিম রহমান, আপনার কাছে এই পুরো বিষয়টা, আমি যদি বলি জাস্ট মোহাম্মদ সালাউদ্দিনের কমেন্টসটা নিয়ে আপনার কমেন্টসটা কি? মানে প্রথমে আমার যেটা মনে হচ্ছে যে জানা দরকার সেটা হচ্ছে যে দুইজন ক্রিকেটার নাকি কোমায় চলে গেছে। কোমায় চলে, আমি প্রথমে যেটা ভাবা শুরু করছি যে এই দুইজন কে হতে পারে, মানে কোথায় কোন দুইজনের মেন্টাল সিচুয়েশন এরকম হতে। আমি ওটাই প্রথমে ফিগার আউট করার চেষ্টা করছি যে লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মানে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের নাম ধরে ধরে, হ্যাঁ মানে আমি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের নাম ধরে ধরে চিন্তা করছিলাম যে কোন দুইজন আসলে এই সিচুয়েশনে চলে যেতে পারে। এরপরে সে বললো যে প্রায় 5 জন ক্রিকেটার তারা নাকি এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, মানে খুঁজে পাওয়া, মানে মানসিকভাবে আসলে ছিল বিধ্বস্ত। রাইট। সো প্রথমত হচ্ছে যে হ্যাঁ মানে এটা ক্রিকেটারদের জন্য ডেফিনেটলি একটা ফ্রাস্ট্রেটিং বিষয় ছিল ওয়ার্ল্ড কাপে খেলতে না পারা। আর দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়টা যেভাবে করে এই ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে বিসিবি এবং ক্রিকেটারদের উপরে, আনফেয়ার। এটা তো ঠিক না। মানে মিথ্যাচারের আশ্রয় কেন নিত? একটা ব্যাপার হচ্ছে যে আপনি একটা গভর্নমেন্ট ডিসিশন নিল, সরকারি সিদ্ধান্ত, তো ভাই সরকার সিদ্ধান্ত, দ্যাটস ইট, ফাইনাল, ডান অ্যান্ড ডাস্টেড, যে গভর্নমেন্ট ডিসিশন। তো সেইখানে আপনার কেন বিসিবি কে এবং ক্রিকেটারদেরকে তাদের কাঁধের উপরে আপনাকে বন্দুকটা রাখতে? এই জায়গাটা আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। দ্বিমতটা এরকম, তিনি অ্যাকচুয়ালি শুরু থেকে এটাই বলা হয়েছে সরকারের সিদ্ধান্ত যাবে না, কিন্তু পরবর্তীতে 2-3 সপ্তাহ পর একটা প্রেস কনফারেন্সে তিনি জিনিসটাকে আসলে এইভাবে বলতে চেয়েছেন, যেটা তিনি পরে আরেকটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছেন, যে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে ক্রিকেটাররা একটা বড় স্যাক্রিফাইস করেছে, ক্রিকেট বোর্ড তাদের একটা সিদ্ধান্ত ছিল, মানে সিদ্ধান্তটাকে তারা অন করেছে, ব্যাপারটা আসলে চাপিয়ে দেন নয়, এটাই তিনি বোঝাতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে, এবং তিনিও সেটাই মিন করেছেন। যেরকম আপনি বললেন যে কোমায় চলে গেছে, আমি প্রিটি শিওর মোহাম্মদ সালাউদ্দিন বলতে চাইছেন তারা ট্রমায় চলে গেছে, সব ভুল করে কোমায় বলে ফেলেছেন। তো এরকম একটা ভুল ব্যাখ্যা কি হচ্ছে এখানে আসলে দুই পক্ষ থেকেই? দেখেন, প্রথমত আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে যখন ক্রীড়া উপদেষ্টা তো একটা মিটিং কল করেছিল, ক্রীড়া উপদেষ্টা মিটিং করেছিল এবং সেখানে জানতে চাওয়া হয়েছিল ক্রিকেটাররা কি চায়। আপনার নিশ্চয়ই সেই মিটিংটার কথা খেয়াল আছে। সেইখানে ক্রিকেটাররা কি বলেছিল? তারা কি বলেছিল যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে যাব না? সেটা তো আসলে জানা যায়নি। নাকি তারা বলেছিল যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে যাব, আমরা যেতে চাই? এটা এখানেই হচ্ছে পুরো বিষয়টা, যে ওই যে মিটিংটা হলো, সেই মিটিং এ ক্রিকেটাররা কি বলে এসেছিল, বিসিবির পক্ষ থেকে কি বলা হয়েছিল। মিটিং শেষে আমাদেরকে বলা হয়েছে যে ক্রিকেটাররাও যেতে ইচ্ছুক না, ক্রিকেটাররাও যেতে চায় না, এবং বিসিবিও এর ব্যাপারে ইচ্ছুক না, সেটাই বলা হয়েছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই যে মানে সালাউদ্দিন ভাই কোচ যিনি, তার কথার সূত্র ধরে তো এখন মনে হচ্ছে যে তার মানে তো মিটিং এ ঘটেছে উল্টা। তার মানে হচ্ছে যে মিটিং এ ক্রিকেটাররা গিয়ে বলে এসছে তারা ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে চায় এবং বিসিবিও চায় ওয়ার্ল্ড কাপে যেতে। এখন তো তাই মনে হচ্ছে, না হলে 2 ক্রিকেটার কোমায় 5 জন হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাহলে ক্রিকেটারদের
ক্রিকেটাররা তো আসলে ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে চেয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে একটা অবভিয়াসলি একটা কমিউনিকেশনের তো ব্যাপার আছে। ধরুন যদি সেটাও হয়, অ্যাটলিস্ট আমি একটা জায়গায় একমত মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। তিনি যেটা বলেছেন যে ক্রিকেটারদের ছেলেদের মাথায় হাত রেখে কি বলা হয়েছে যে বাবা এবার যাওয়া হচ্ছে না বা এই কারণে হচ্ছে না, বাট উই উইল, মানে জিনিসটা প্রপারলি আমার কাছে মনে হয়েছে যে মেসেজটা হয়তো দেওয়া হয়নি। বাট এই আলোচনাটা এখন যদি আমি একটা প্রশ্ন তুলি যে মোহাম্মদ সালাউদ্দিন কেন নতুন সরকার আসার পর আসিফ নজরুল পদত্যাগ করার 1-2 দিন পরে সেই কথাটা বলছেন, এতদিন তো তিনি এই কথাটা বলেননি, কারণ এখন তার জন্য এটা বলাটা এটা তো সহজ। সহজ ব্যাপার। এর কারণ হচ্ছে যে আসিফ নজরুল তিনি এখন আর উপদেষ্টা নাই, এই কারণে। কিন্তু এটা বলাতে কি বাংলাদেশের বিশ্বকাপের কোনো ভাগ্য চেঞ্জ হচ্ছে না? কিছুই হচ্ছে না, তাহলে শুধু শুধু কিছুই হচ্ছে না। এটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই রাগ ক্ষোভ সেগুলা উগড়ে দিয়েছেন, মানে একটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে যেতে না পারা, এবং সেটার ডেফিনেটলি এখানে রাগ ক্ষোভের বিষয় আছে। নাকি একই সাথে আমরা যখন ওই সময় যেরকম আমরা সমালোচনা করেছিলাম যে একটা পপুলিস্ট ওপিনিয়নের দিকে যাচ্ছে গভর্নমেন্ট বা সরকারের, আসিফ নজরুল তিনিও চেষ্টা করেছেন যে ফেসবুকে অনেক বেশি এটা নিয়ে আলোচনা হয়েছে, সেম পথে কি সালাউদ্দিনও হাঁটছেন? তিনি আসলে একটা পপুলিস্ট ওপিনিয়ন দিচ্ছেন বা ক্রিকেটারদের কাছে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি তোমাদের হয়ে কথা বলছি? তুমি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এইখানে আপনি পক্ষের কথা বললেন, এখানে সরকার একটা পক্ষ ছিল, এখানে দর্শকরা একটা পক্ষ ছিল, এখানে বিসিবি একটা পক্ষ ছিল। এই 3 পক্ষের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট পক্ষটা বিসিবি এবং ক্রিকেটাররা। প্রবলেম হচ্ছে যে যখন আপনি আসলে তাদেরই নেয়ার কথা, প্রবলেম তো এইখানেই শুরু, যে আপনি সবচেয়ে বড় মানে ক্রিকেট বোর্ড বিসিবি, সবার আগে তো ক্রিকেটাররা তারা কি চাচ্ছে সেই বিষয়টা তো শোনা উচিত ছিল, তাদের সাথে কথা বলে তারপরে ডিসিশন নেওয়া উচিত ছিল। খুব অবভিয়াস ব্যাপার, মুস্তাফিজের সাথে যেই ঘটনা ঘটেছে এবং মুস্তাফিজের সাথে এই ঘটনা ঘটার পর বাংলাদেশের আসলে ওয়ার্ল্ড কাপে খেলতে না যেতে চাওয়াটা যৌক্তিক, এই ব্যাপারে কোনো ডাউট নেই। মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা পরে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে চাবে না। আপনি একজন ক্রিকেটারের যেখানে আপনি নিরাপত্তা দিতে পারছেন, একটা হোল টিম, তারপরে হচ্ছে তার ফ্যান্স, তার মিডিয়া, সবকিছুকে নিরাপত্তা দেওয়াটা ডিফিকাল্ট। সো সেখানে বাংলাদেশ ওখানে তো ডেফিনেটলি ওই জায়গাটা যৌক্তিক একটা জায়গাতে ছিল তার এই না চাওয়াটা। এরপরে নেগোসিয়েশন পার্ট শুরু হলো। নেগোসিয়েশন পার্টে যখন ঢুকলো তখন অনেক রকমের অনেক প্রপোজাল ছিল। তো সেই প্রপোজালগুলো আমরা আনঅফিসিয়াল বিভিন্ন মাধ্যম থেকে তো জেনেছি, যে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে চেন্নাইতে নিয়ে যাওয়া, এই ধরনের প্রপোজালও কিন্তু ছিল। তো যখন নেগোসিয়েশনের ভিতরে ঢুকে গেছে তখন আপনাকে তো নেগোসিয়েশনে যেতে হবে, নেগোসিয়েশন করতে হবে। এবং সেই জায়গাটাতে সরকার যাই করুক আর নাই করুক, যেটা করেছে শেষ মুহূর্তে যখন ডিসিশন অলরেডি তো নিয়ে ফেলা হয়ে গেছে, গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, যেটা আপনি বললেন যে ওই সময়ের পপুলিস্ট ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট। এবং ধরেন এখন হচ্ছে সালাউদ্দিন ভাই যেটা বলে থাকে সেটাও যদি আপনি মনে করে থাকেন যে একটা পপুলিস্ট ওপিনিয়ন তিনি দিয়েছেন, কিন্তু ওই সময়টাতে ডেফিনেটলি এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ক্রিকেটারদের সাথে কথা বলে বা বোর্ডের সাথে কথা বলেই সরকারের সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এবং কথা তো বলেছে সরকার, ক্রীড়া উপদেষ্টা কথা বলেছে ক্রিকেটারদের সাথে, বিসিবি প্রেসিডেন্টের সাথে, কিন্তু সেটার যদি মিস ইন্টারপ্রেট হয় বা মিস ইনফরমেশন যদি সামনে এসে থাকে ওই সময়, যে হ্যাঁ ক্রিকেটাররাও যেতে রাজি না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্রিকেটাররা বলছে যে না আমরা তো যেতেই চেয়েছিলাম, এটা তো ডেফিনেটলি আপনি মানে একটা মিটিং করে এসে সেই মিটিং এর আউটকাম পুরোপুরি আপনি বললেন উল্টা। সো দ্যাটস এটা হয় নাকি? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা তখনও বলেছিলাম যে এই সরকার যারা সিদ্ধান্তটা নিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে আসলে কোনো দায়িত্ব নিতে হবে না, এখন তারা নেই, ক্রিকেট এখন ক্রিকেটের মতো চলবে। আচ্ছা, নাও কামিং ইনটু দ্য নেক্সট কোশ্চেন বা নেক্সট আমাদের আলোচনার যে বিষয়টা, বিশ্বকাপের অলমোস্ট অর্ধেক হয়ে গেছে, আমরা সুপার 8-এর টপ 8 টিম পেয়ে গেছি, জিম্বাবুয়ে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, ইতালি নেপাল কিছু ক্যারেক্টার শো করেছে। এখন ধরেন এই বিশ্বকাপে বাংলাদেশ নেই, না থাকাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, কত ক্ষতি হতে পারে, কি হতে পারে, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বিশ্বকাপে না থাকাটাতে আসলে কত বড় লস ক্রিকেটারদের জন্য এবং সবার জন্য? না, প্রথমত যেটা লস সেটা হচ্ছে ক্রিকেটারদের লস। একটা হচ্ছে ক্রিকেটারদের ফিনান্সিয়াল লস। ক্রিকেটারদের ফিনান্সিয়াল লস কিরকম সেটা তো আপনি জানেন, যে ওয়ার্ল্ড কাপে খেলতে গেলে ম্যাচ ফি থেকে শুরু করে ওভারঅল তারা একটা ভালো পেমেন্ট পেত। তো সেই লস কাভার আপ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে অদম্য টি-20 কাপ, যাতে করে প্লেয়াররা পেমেন্ট পায়, টাকা পায়, সেই কারণে এরকম একটা টুর্নামেন্ট করা হয়েছে। দেখেন দুইটা ব্যাপার ঘটে, দুইটা ব্যাপারটা কিরকম, একটা সিজন ধরেন এই ওয়ার্ল্ড কাপটা, এই ওয়ার্ল্ড কাপে প্লেয়াররা পারফর্ম করলে সেটার প্রভাবটা সারা বছর পড়ে। সারা বছর কোথায় কোথায় পড়বে? ফ্র্যাঞ্চাইজি রিশাদ, মুস্তাফিজ, আরো 2-4 জন ক্রিকেটারের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে প্রভাব পড়তো টি-20। কারণ হচ্ছে যে বিগ ব্যাশে যে রিশাদ খেললো সেটা কিন্তু খেলেছে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের কারণে। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হলো আমেরিকাতে, ওয়েস্ট ইন্ডিজে, সেইখানে রিশাদ হোসেনের যে বোলিং পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সের কারণেই কিন্তু রিশাদ ডাক পেলো হচ্ছে বিগ ব্যাশে এবং সেখানে গিয়ে পারফর্ম করলো। তারপরে কি হলো? পাকিস্তান সুপার লিগ, তাই তো?
সো এই কারণে ওয়ার্ল্ড কাপ তো ক্রিকেটের জন্য বিরাট ব্যাপার, সবার চোখ থাকে, সবার চোখ থাকে এইখানে। আর আপনি ধরেন এইটা তো বললাম আমরা শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ, এর পাশাপাশি হচ্ছে ধরেন ডোমেস্টিক লিগ আছে, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। আপনি ওয়ার্ল্ড কাপের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট হওয়ার কথা, যদি ক্লাবগুলা সরে আসে তাদের সিদ্ধান্ত থেকে, বা এইটার একটা সমাধান হতেই হবে। ইউ নো ভেরি ওয়েল যে এটা সমাধান হইতেই হবে, ঢাকা প্রিমিয়ার লিগ হইতেই হবে। তো ওয়ার্ল্ড কাপ খেলে এসে পারফর্ম করলে আপনি ঢাকা প্রিমিয়ার লিগে অনেক বেটার পেমেন্ট পাবেন, এবং নেক্সট বিপিএলও আপনি ভালো পেমেন্ট পাবেন। সো এইটা হচ্ছে একটা ব্যাপার, মানে এখানে ফিনান্সও ইনভলভ ছিল এবং একই সাথে ক্যারিয়ারের একটা বিষয় ক্রিকেটারদের জন্য ইনভলভ। খুব সহজ ব্যাপার, রাইট। কিন্তু একটা খুবই লেম কোশ্চেন করি এবার, ধরেন বাংলাদেশ থাকলে পারফরমেন্স ওয়াইজ আমরা আসলে দেখা যেত যে আমরাই আবার হতাশ হচ্ছি, বাংলাদেশ দলকে আমরা গালি দিচ্ছে দর্শকেরা, ইতালির কাছে হতে হেরে বসলো, হইতেই পারতো, এই জিনিসগুলো তো ছিল, এটা হইতেই পারতো, ডেফিনেটলি সেই ঘটনা ঘটতে পারতো যে নেপালের কাছে হারছে বা ইটালির কাছে হারছে, এই ঘটনা হইতেই পারতো। এন্ড দিস ইজ ক্রিকেট। আপনাকে মানে এটাই তো ক্রিকেট। আবার এমনও হইতে পারতো যে বাংলাদেশ হয়তো বা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সও করলো, সেটাও হইতে পারতো। যেরকম আমরা খেলছি না, আমরা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলে ফেলছি, 15 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলে ফেলছিলাম। এই টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু করতাম, বিকজ আমরা 1 বছর ধরে টি-20 ফরম্যাটটা খেলছিলাম ভালোই। লিটন কুমার দাসের নেতৃত্বে দলটাও বেশ ওয়েল প্রিপেয়ার্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে বিশেষ করে এই দলটার সবচেয়ে যেটা উল্লেখযোগ্য দিক, আমাদের নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট দিয়েছে এবং সেখানে কিন্তু গত বছরে কেউ বাদ পড়েনি, সবাই আছে, বরং নতুন ক্রিকেটার যুক্ত হয়েছে। একটু সেটাতে আসবো। ধরেন আমরা শুরুটা করেছিলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যারের একটা রেফারেন্স দিয়ে, আসিফ নজরুল স্যারের, এবং আমরা কিন্তু আসলে স্কুলে বা কলেজে আমরা চাইতাম স্যারের একটু প্রিয় পাত্র হতে, ভালো নম্বর পেতে, এবং এইবার দেখা যাচ্ছে কেউ A+ পায়নি। এইটার কারণ কি ফাহিম রহমান? এটার কারণ কি? আমাদের পারফরমেন্স ইজ নট মানে A+ পারফরমেন্স না আসলে দলগত হিসেবে। না, আমার কাছে মনে হয় যে বিসিবির অনেক টাকা বেরিয়ে গেছে, বোর্ডের অ্যাকাউন্ট থেকে অনেক টাকা বেরিয়ে গেছে। কোথায় বেরিয়ে গেল? ধরেন হচ্ছে যে আপনি বিপিএল তো করলেন, এখন বিপিএল করতে গিয়ে পুরো চিটাগং টিমের ফুল পেমেন্ট আপনার বহন করতে হয়েছে। সো এটা প্রায় অলমোস্ট 15 থেকে 16 কোটি টাকার ব্যাপার। চিটাং টিম অদম্য টি-20 কাপ আয়োজন করছেন, অদম্য টি-20 কাপের প্রাইজ মানি দিয়েছেন 2.5 কোটি টাকা, মাত্র 4 দিনের টুর্নামেন্ট। এইখানে আপনার ওভারঅল যদি আপনি পুরো আয়োজনের খরচ হিসেব করেন 5 থেকে 6 কোটি টাকা। সো অল অফ এ সাডেন ধরেন বিসিবি মানে এই যে আমরা 900 কোটি 1000 কোটির যে 20-25-30 কোটি টাকা বেড়ে গেছে। সেটা কি খুব সামান্য কিছু না 900 কোটির কাছে? না, 900 কোটির কাছে, কারণ বিসিবি তো এই যে 900 কোটি তো এগুলো আবার হচ্ছে বিভিন্ন ব্যাংকে রাখা, সেইখান থেকে আপনি যে রিটার্ন জেনারেট করেন, মানে যে ইন্টারেস্ট পান, সেটা দিয়ে আপনি অপারেশন কস্ট মিট আপ করেন, এইভাবেই তো চলে, তাই তো শুনছি আর কি। সো ওইখানে তো আপনি হাত দিতে পারেন না, মানে ওইখানে আপনি চাইলেই তো ভেঙে ফেলতে পারেন না, কারণ হচ্ছে যে ওইটা দিয়ে আপনার অপারেশন কস্ট আপনি আবার জেনারেট করতে থাকেন। সো ওইটা আসলে ব্লক, ওইখান থেকে যে জেনারেট করছেন সেটাতে আপনি অপারেশন কস্ট মিট আপ করেন। সো সেই অপারেশন কস্ট মিট আপ করতে গিয়ে 20-25 কোটি টাকা আপনার উইদিন মান্থ বেরিয়ে গেছে। সো এখন হচ্ছে যে থাকে না, এই কারণে তো আপনার ডাব কয়টা খাইলো হিসাব আনতে হয়েছে, কয় টাকার পড়লো। এই কথা মনে হলো ফাহিম রহমান, ধরেন বিসিবি এবং সাংবাদিকদের মধ্যে একরকম কোল্ড ওয়ার চললো কিছুদিন, সেটার কি শেষ হবে বা হয়েছে বলে এখন মনে হয়, নাকি এখানে মন্ত্রীর হস্তক্ষেপে আরেকটা নতুন অ্যাঙ্গেল যুক্ত হয়েছে এটাতে? দেখেন, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে মিডিয়ার সংখ্যা বাড়ছে, টেলিভিশনের সংখ্যা বাড়ছে, এরপরে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে, অনেক হয়ে গেছে এখন, অনেক, রাইট? সো কোনো না কোনো একটা ধরেন বিসিবি থেকে আমি যেটা চাই, মানে বিসিবি একটা নীতিমালা করুক, বিসিবির ডেফিনেটলি একটা গাইডলাইন থাকা উচিত। আপনি একটা গাইডলাইন করেন, যে ঘটনাগুলো ঘটছে, ধরেন একটা ছবি ফারুক আহমেদের আঙ্গুল কি আঙ্গুল না, এই নিয়ে ডিবেট চলবে, এই নিয়ে এখন যে ছবিটা ব্যবহার হয়েছে, সেই ছবিটা বাংলাদেশের রিনাউন্ড যে হাউস তারা পর্যন্ত ব্যবহার করছে। বাংলাদেশের রিনাউন্ড হাউসগুলো এই ছবিটা যাচাই বাছাই না করে ব্যবহার করছে, আপনার মনে হয় এটা সম্ভব? মানে রিনাউন্ড হাউস, এ তো ABC DEF GH কেউ না, রিনাউন্ড হাউস ব্যবহার করতেছে, না জেনে ব্যবহার করে। তো সেটার এগেনস্টে বিসিবি কি করলো, তারা একটা যে ফটোগ্রাফার তাকে একটা কড়া মেইল দিল, কারণ দর্শানোর নোটিশ দিল, এবং এই নীতিমালা করলো, রেস্ট্রিক্ট করে দিল। এরপরে হচ্ছে আপনি প্রবেশ করলেন, আপনি ডেফিনেটলি একটা গাইডলাইন দিতে পারেন। গাইডলাইন মানে কিরকম? গাইডলাইন মানে হচ্ছে ধরেন আমি যখন দেশের বাইরে ইভেন্ট করতে যাই, আইসিসির ইভেন্ট কভার করতে যাই, আমরা নিয়মের ভিতরে থাকি না, একদম ওই গাইডলাইনসগুলো আগে মুখস্থ করি না, যে গাইডলাইন যে আমি কি করতে পারবো এবং কি করতে পারবো না, এগুলো আমরা দেখি না। আইসিসির ইভেন্ট যখন আমরা কভার করি, আমরা কি আইসিসির ইভেন্টে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারি?
পারি আমরা সেটা তো পারি না। আপনি ক্যামেরা কখন ওপেন করবেন সেটাও তো টাইম দিয়ে দেওয়া থাকে যে এই সময় আপনি ক্যামেরা ওপেন করতে পারবেন, আপনি প্রেস বক্সের ভিতরে ক্যামেরা ওপেনই করতে পারবেন না। তো এই ধরনের নিয়ম কানুনগুলো আইসিসি এর আছে না, তো আইসিসি যে নিয়ম কানুনগুলো আছে এবং সেই নিয়ম কানুনগুলো আপনি বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট যারা আইসিসির ইভেন্ট কভার করছে তারা সবাই জানে, তাহলে কেন বিসিবি মেইনটেইন করতে পারে না? সো বিসিবিও সুন্দর মতো একটা আপনি যদি গাইডলাইন করেন তো গাইডলাইন করে দেন, গাইডলাইন মেইনটেইন করতে হবে যে ক্যামেরা এই সময় ওপেন করা যাবে, এই সময় থেকে এই সময় আর ওপেন করা যাবে, এরপরে আর পারা যাবে না। এখন প্লেয়াররা যে সময় রেস্ট মুডে আছে সেই সময় আপনি ক্যামেরা ওপেন করতে পারবেন না। আপনার শুটিং টাইম থাকবে ফার্স্ট 15 মিনিটস 20 মিনিটস, তো আপনি সেইটা না করে কি করলেন, আপনি করলেন কি রেস্ট্রিক্টেড। এটা তো আমাদের দেশে যা হয়, মাথা ব্যথা হয়েছে মাথাটা আগে কেটে ফেলো, মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলা। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি মীর ভার্সেস রহমানের, এবং আজকে আমরা আসলে সব শেষে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে একটা বিষয় মেনশন করতে ভুলে গেছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বাংলায় অনুষ্ঠান করতে পারছি অবভিয়াসলি এই দিনটার জন্যই, সেজন্য সব শহীদদের প্রতি শ্রদ্ধা। ফাহিম রহমান, বাংলাদেশ দলের অনেক ক্রিকেটাররা কোমায় চলে গিয়েছিলেন অ্যাকর্ডিং টু দ্য সিনিয়র কোচ, তো সেই কোমা থেকে তারা নিশ্চয়ই ফিরবেন বা ফিরছেন, কারণ সামনের মাসে পাকিস্তান আসছে এবং সেটার ট্যুর ডিটেইলও দিয়ে দেওয়া হয়েছে, 3টা ওয়ানডে খেলবে। সেখানে কি মনে হয় আমাদের ক্রিকেটাররা আসলে এই মানসিক অবস্থা থেকে কাটিয়ে আবার খেলায় কামব্যাক করতে পারবে? ডেফিনেটলি, কেন পারবে না? তারা প্রফেশনাল ক্রিকেটার, সো একটা ব্রেক পড়েছে, ব্রেকের পরে তারা আবারও ফিরে আসবে এবং লম্বা সিজন ওয়েট করছে। তো কারণ হচ্ছে আপনি এখন স্কেজুয়াল এমন ভাবে করা, ওয়ান আফটার অ্যানাদার, একটা শেষ হবে আরেকটা, একটা শেষ হবে একটা, খেলা চলতেই থাকবে। এবং আপনাকে তো একই সাথে এখন থেকে 2026-এর ওয়ার্ল্ড কাপ তো গেল, এটা তো শেষ। বাংলাদেশ কোয়ালিফাই করেছে 28 ওয়ার্ল্ড কাপ করেছে, এখন আপনাকে মনোযোগ দিতে হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ সাউথ আফ্রিকাতে। এবং বাংলাদেশের জন্য 27 ওয়ার্ল্ড কাপ মানে প্রথমত আগে কোয়ালিফাই করার বিষয়টাও কনফার্ম করার বিষয় আছে। সো পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ খুবই ইম্পর্টেন্ট সিরিজ। সো ডেফিনেটলি ক্রিকেটাররা যখন খেলায় ঢুকে যাবে আমরা তখন আসলে খেলা নিয়ে ব্যস্ত হয়ে যাব আশা করি। মানে খেলার বাইরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে তুলনামূলক আলোচনা কম হবে, বাট আমার মনে হয় আলোচনা কমের সুযোগ না, বিকজ বোর্ডে অনেক ঘটনা ঘটতে চলেছে। মানে একটু সেরকম একটা আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অলরাইট, সো ফাহিম রহমান, কেমন লাগলো আমাদের আলাপ আপনার কাছে? আলাপ তো সবসময়, আমরা তো আড্ডা দিতে পছন্দ করি। আমরা এরকম আমরা আড্ডা দিই আর কি, মাঝে মাঝে আমরা ক্যামেরার সামনে আড্ডা দিই আর মাঝে মাঝে আমরা ক্যামেরার পেছনে আড্ডা দিই, কিন্তু আমরা আড্ডাই দিতে থাকি। মানে আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে আড্ডা দেওয়া, সেটা কখনো ক্যামেরার সামনে কখনো ক্যামেরার পেছনে। রাইট, মীর রায়হান মাসুদ, তুই আজকে আড্ডাটা মিস করলি, বাট একটু দর্শক আপনাদের কাছে শুনতে চাই কেমন লাগলো আমাদের আড্ডা। দেখা হবে আগামী সপ্তাহে আবারও আমাদের এই স্পোর্টস পডকাস্টের নতুন সব বিষয়গুলো নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফয়সাল তিতুমির এবং ফাহিম রহমান।